দেখো, কমিউনিস্ট পার্টির প্রার্থীর একটা সুবিধা হচ্ছে যে কমিউনিস্ট পার্টির প্রার্থী মানে ব্যক্তি বিশেষের কারোর আলাদা করে কোনো কিছু নয়। আসলে আমাদের কাস্তে হাতুড়ি তারাই হচ্ছে আমাদের সিম্বল, এবং সেইটাই আমাদের প্রার্থী ধরে নিতে পারো। মানে আমরা যেমন সবাই একসঙ্গে কাজ করি। তোমার আজকে আমি হয়েছি, আমার জায়গায় যে কোনো অনেক কর্মী আছে, আমাদের অনেক নেতৃত্ব আছেন, তাদের মধ্যে যে কেউ হতে পারতো। সুতরাং প্রার্থী হয়ে আলাদা করে অনুভূতির কিছু নাই, তবে নিশ্চিতভাবেই যে বড় দায়িত্ব, যে দায়িত্ব পার্টি দিয়েছে সেই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে, এবং আমরা সবাই মিলেই করবো একসঙ্গে, যেমন সারা বছর লড়াই আন্দোলন সংগ্রাম করে থাকি। জীবনের গল্প বলতে পার্টির কাজের সঙ্গেই বেশিরভাগ সময়টা কাটে। আর দ্বিতীয় হচ্ছে যে জানো নিশ্চিতভাবে যে আমি একটা স্কুলেও পড়াই, সুতরাং পড়াটা তো একটা আছেই। মানে বিভিন্ন বই সাহিত্য যাই বলো না কেন, তার সঙ্গে সঙ্গে পার্টিরও আমাদের মৌলিক যে বইপত্র রয়েছে, প্রতিদিন যে সমস্ত পত্রিকা বেরোচ্ছে, সেগুলো থেকেও কিছু কিছু লেখা, ভালো লেখা, বিশেষ করে এই সময়ের মধ্যে তোমাদের প্রজন্মের লেখা আর কি ভাবেই বলছি আমি, যে ছাত্র যুবদের যে সমস্ত পত্রিকাগুলো রয়েছে, সেগুলোতে তোমাদের ভাবনার লেখা, এই সমস্ত লেখাকে ফলো করি, দেখি, চেষ্টা করি তোমাদের ভাবনা বোঝার। চোর জোচ্চোর সাম্প্রদায়িক রাজনীতির কারিগরদের বাইরে গিয়ে সিউড়ি বিধানসভার এমন একজন প্রার্থী যার এই সমস্ত কিছুর বাইরে নাট্যচর্চা, গল্পের বই পড়া, সিনেমা দেখা, সংস্কৃতি মনন সমস্তটার সাথে তোমার তাহলে একটা যোগাযোগ মোটামুটি আছে আমরা বলতে পারি। সবসময় হয়তো সব জায়গায় অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু এটা আমার সৌভাগ্য আর কি, যে নাট্য কর্মী যারা রয়েছেন, বিভিন্ন সাংস্কৃতিক ফ্রন্ট যেগুলো রয়েছে, তারা বিভিন্ন প্রোগ্রামে আমাকে বলেন, এবং আমি যথাসাধ্য চেষ্টা করি উপস্থিত থাকা। সবসময় হয়ে ওঠে না। তো সিউড়ির যা পুরনো সংস্কৃতি আমাদের ছিল, নিশ্চিতভাবে তুমি বিধানসভায় জয়ী হলে আমাদের গোটা সিউড়ির মৌলিক পরিবর্তন যেটা ঘটে যাচ্ছে কয়েক মানে বছর ধরেই, যে পুরনো সংস্কৃতি কালচার সেই সমস্ত কিছুকে ভেঙে চুরে দিয়ে একটা খুন জখম ধর্ষণের রাজনীতি, মারামারি হুমকির সংস্কৃতি, এই সংস্কৃতিকে তাহলে তুমি জিতে এলে নিশ্চয়ই ভাঙার চেষ্টা করে একটা সুস্থ নতুন সংস্কৃতির দিকে নিশ্চয়ই আমরা। অবশ্যই দেখো, 34 বছর বামফ্রন্ট সরকার এ রাজ্যে দায়িত্বে ছিল। সেই সময়ে মানুষের অভিজ্ঞতা থেকেই মানুষ দেখেছে যে যেভাবে সাংস্কৃতিক চর্চা, তোমার সাংস্কৃতিক বিপ্লব করার লক্ষ্যে আর কি আমাদের পার্টি এবং বামফ্রন্ট সরকার যেভাবে কাজ করেছে, তার কারণটাই ছিল যে একেবারে শিশু থেকে শুরু করেই তোমার সৃজনশীল মননশীলতা তৈরি করার দিকে পার্টির বিশেষ নজর ছিল, বামফ্রন্ট সরকারের বিশেষ নজর ছিল। সুতরাং সেই ধারা তো ফিরে আসবেই, এ নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে যে শুধু এই মননশীলতা তৈরি করার জন্য তুমি লক্ষ্য করে দেখবে যে পরবর্তীতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, নতুন করে স্কুল করার তাদের আর কোনো সুযোগ নাই। সুযোগ নাই কেন? সুযোগ নাই এই কারণের জন্য যে পশ্চিমবঙ্গে তোমার এমন কোনো মৌজা নাই, এমন কোনো গ্রাম নাই কাছাকাছি যে যেখানে একটা অন্ততপক্ষে প্রাথমিক বিদ্যালয় নাই। সুতরাং এই বিশাল পরিসরে এই যে কাজ বামফ্রন্টের, বিশেষ করে শিক্ষা নিয়ে, সেই কাজকে আবার সেই সংস্কৃতিকে আমরা ফিরিয়ে নিয়ে তো আসবোই গোটা রাজ্যেই। কারণ হচ্ছে যে সিউড়ি বিধানসভায় বলো বা সিউড়ি শহরেই বলো, আসলে এইটা তো হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের একটা অংশ, আবার গোটা দেশের একটা অংশ। তাহলে গোটা দেশ জুড়ে যে অপসংস্কৃতি শুরু হয়েছে, যে তুমি মানে কালচারাল দিক দিয়ে বলো, তুমি সাম্প্রদায়িকতার কথা বললে সাম্প্রদায়িকতাই বলো, মানে প্রকৃতপক্ষে সংবিধানকে না মেনে তোমার গিয়ে নিজেদের এজেন্ডা, ফ্যাসিস্ট এজেন্ডাকে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে কালচার শুরু হয়েছে, এই কালচারের বিরুদ্ধে তো আমাদের লড়াই। এটা শুধু নির্বাচন বলে তো নয়, সারা বছর আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। তোমাদেরও বিরাট বড় বড় লড়াই আছে, ছাত্রদের আছে, যুবদের আছে, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, মহিলা, সবাই তারা ধর্মঘট করছে, তারা বড় বড় কর্মসূচি করছে। সুতরাং এই লড়াই চলবে। তোমার কথার সূত্র ধরেই বলি যে একটা সময় তো ছিল বামফ্রন্ট প্রতি মৌজা ধরে ধরে স্কুল বানিয়েছিল, এখন তৃণমূলের আমলে প্রতি ব্লক ধরে ধরে মদের দোকান তৈরি হচ্ছে। সুতরাং পাঠশালা বন্ধ করে পানশালা তৈরি করবার চেষ্টা চলছে। তুমি যেহেতু নিজের স্কুলের শিক্ষক, তুমি ভালো করেই জানো যে গোটা পশ্চিমবঙ্গে 8,000-এর বেশি স্কুল বন্ধ। আমাদের জেলায়, আমাদের সিউড়ি বিধানসভার অঞ্চলে একাধিক স্কুল বন্ধ হওয়ার মুখে, একাধিক স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুলের পুনরুজ্জীবন নিশ্চিতভাবেই তোমরা এই সময় দাঁড়িয়ে ঘটাতে চাইছো। এর সাথে সাথে নতুন প্রজন্মের যারা ভোটার, জেন জি, এখন এই টার্মটা নিশ্চয়ই তুমি অবগত আছো, এই সিউড়ি বিধানসভার মধ্যে কয়েক হাজার ছেলে মেয়ে আছে যারা প্রথমবার ভোট দিচ্ছে, 18 বছর বয়সে প্রথমবার ভোট দেবে। একটা বড় অংশ আছে 19 থেকে 25, 26, 28 বছর বয়স, যাদের ছোটবেলাটা বামফ্রন্ট জামানায় কেটেছে। তারপরে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে এবং তারপর থেকে রাজ্যে চাকরি বলে আর কিছু নেই, সরকারি চাকরি বলে কিছু নেই। তাদের চোখের সামনে দেখা গেল 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। এই প্রজন্ম, এই অংশ জেনজি, তার থেকে আরেকটু বড় 25 বছর 26 বছর বয়সী, যাদের সামনে কোনো কর্মসংস্থান নেই, যারা সারাদিন সোশ্যাল মিডিয়ায় খালি ঘৃণা আর হিংসা দেখে আসছে, একে মারছে ওকে মারছে, এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে তোমাদের পার্টির বক্তব্য কি? কেন এই প্রজন্মের ছেলেমেয়েরা মতিউর রহমানকেই ভোট দেবে? দেখো, বিষয়টা হচ্ছে যে মতিউর রহমানকে ভোট দেওয়া বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে তোমার পলিসিকে ভোট দেওয়া। এই সময়ে গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন নিউজ চ্যানেল, ইলেকট্রনিক্স মিডিয়া যদি তুমি লক্ষ্য করো, নিশ্চিতভাবেই করো, তোমরা আরো বেশি খবর রাখো এই নিয়ে, তো সেখানে প্রতিনিয়ত হয় ঘৃণার রাজনীতি,
আর না হলে অপশাসনের রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। জেনজির কাছে আমার আবেদন, সে নো টু দিস টাইপ অফ এজেন্ডা। এইরকম এজেন্ডার উপরে তারা যেন হ্যাঁ না করেন। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটি হচ্ছে সম্প্রীতির বিরাট বড় মাটি। পশ্চিমবঙ্গের মাটি তোমার সাংস্কৃতিক আন্দোলনের বিরাট মাটি, কারণ আমাদের কাছে এরকম প্রচুর মনীষী আছেন, প্রচুর উপাদান আছে আমাদের, যা পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের অন্যান্য জায়গায় খুবই কম। সুতরাং এই মাটিকে যারা কলুষিত করতে চাইছে তাদের বিরুদ্ধে সজাগ থাকা। জেনজি অবশ্যই নিজের অধিকার সেটাকে বুঝে নেবে। জেনজি শুধু মোবাইলের নেটে পড়ে থাকবে না। জেনজিকে স্বামী বিবেকানন্দকে ভুলে গেলে চলবে না। জেনজিকে ফুটবল মাঠে যেতে হবে, জেনজিকে বড় মাঠে ক্রিকেট খেলতে হবে, জেনজিকে পড়াশোনাও যেমন করতে হবে, জেনজিকে দায়িত্ব নিয়ে তার পরিবারের পাশে দাঁড়াতে হবে। কারণ আমাদের সমস্যা কি হচ্ছে, পরিবারগুলো সংকটে পড়ে গেছে। বিজেপি সরকার কেন্দ্রের এবং রাজ্যের তৃণমূল সরকারের যে অপশাসন, যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্য সমস্যায় পড়েছে তো পরিবার। আমার মা, তোমার মা রান্না করতে গিয়ে রান্নার গ্যাসের এখন আর পাচ্ছে না। তোমার রান্নার গ্যাসের দাম 400 টাকা থেকে 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা পর্যন্ত হয়েছে। এখন 960-65 টাকা করে রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে। তাহলে একদিকে জিনিসের দাম বাড়াচ্ছে, অন্যদিকে আমার ঘরের বেকার ছেলে মেয়েরা বেকারই থেকে যাচ্ছে। একদিকে জিনিসের দাম বাড়াচ্ছে, আমাদের রোজগার কমছে, অথচ পড়াশুনোর খরচ বেড়েই যাচ্ছে। তুমি একটা জিনিস ভাবো, শুধু আমি জেনজিকে বলবো যে যে মানুষটি একেবারে ভোরবেলায় ঘর থেকে বেরোন, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেন, সে হাড় ভাঙা পরিশ্রম করার পরে উনি বাড়ি ফিরছেন, বাড়ি ফেরার পরে ওনার চোখ মুখ দেখবেন, চোখ মুখ দেখলে পরে সে বুঝতে পারবে যন্ত্রণা, যে আমার পরিবারের যা চাহিদা, সেই চাহিদা মেটানোর মতো রোজগার করে আমি ফিরতে পারছি না। সুতরাং এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য জেনজিকে আমি বলবো যে এই ধরনের অপশাসন, এই ধরনের সাম্প্রদায়িক উস্কানি, ধর্মীয় মাতামাতি, ধর্ম পালন নিশ্চিতভাবেই করবে, এ নিয়ে কোনো কথা নাই, এটা সংবিধানসিদ্ধ অধিকার আমার দেশে। সুতরাং এই নিয়ে কোনো আপত্তি নাই, কোনো কিছু নাই, যে যার ধর্ম আমরা পালন করবো। বরং যারা অপরের ধর্ম পালন করতে দেবে না তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমি ধর্ম পালন করব, অন্য কেউ ধর্ম পালন করতে, নিজের ধর্ম পালন করতে আমি বিরোধিতা তো করবো না, বরং সহযোগিতা করব, যেখানে যা পরিবেশ থাকবে, যা পরিস্থিতি থাকবে। সুতরাং জেনজির একটা বিরাট দায়িত্ব।